কি ব্যাপার চাচা, এতক্ষণ সময় লাগে গেট খুলতে? কি করছিলেন আপনি? ম্যাডাম, নামাজ পড়তে গেছিলাম, এই জন্য দেরি হয়েছে। কি করতে গিয়েছিলে? নামাজ পড়তে গেছিলাম। নামাজ পড়তে না? তোদেরকে আমি ভালো করে চিনি। নামাজের নাম করে বলছে ঘুমাস। সূর্য, কি করছো তুমি এসব? আরে তুমি জানো না, ওরা হচ্ছে সবচেয়ে ফাঁকিবাজ। ওরা কি করবে, একটু সুযোগ পেলেই এখানে সেখানে বসে বসে ঘুমাবে, ঝিমাবে, সময় মতো কাজে পাওয়া যাবে না। আর কিছু জিজ্ঞেস করলে বলবে কি নামাজ পড়তে গিয়েছিলাম, খেতে গিয়েছিলাম। যত সব ফাঁকিবাজের দল। তাই বলে তুমি তোমার বাবার বয়সে একটা লোকের গায়ে হাত তুলবে? আরে হাত না তুললে ভালো হবে না তো, ওদের স্বভাবটাই এরকম। ওদেরকে পিটিয়ে পিটিয়ে ভালো করতে হয়। আর বাবার বয়সে ঠিকই বলছো, কিন্তু তোমার বাবা না। শোনো, তোমরা এরকম চুপচাপ থাকো আর কিছু বলো না বলে এসব দারোয়ানরা কাজ চুরি করে। আই শোন, আজকের পর থেকে এখানে সোজা দাঁড়িয়ে থাকবি। একবারে জায়গায় যদি দুইবার টোকা দিতে হয় না গেটে, তো তোর চাকরি ছেড়ে দিব আমি। সর এখান থেকে। আই চলো তো। আসো আসো, তাড়াতাড়ি আসো। মা, দেখো মা, কাকে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলেটা কে? ওর নাম হচ্ছে সূর্য। আমি ওর কথা বলেছিলাম না তোমাদেরকে? ও আচ্ছা, ঠিক আছে, তোরা বস, আমি কাজের মেয়েকে বলছি চা নাস্তা দেওয়ার জন্য। দাঁড়াও, কাকে বসতে বলছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা মা, এই ছেলেটা কে, পরিচয় বল। বাবা, আমি তোমাদেরকে বলেছিলাম না আমি একজনকে ভালোবাসি, আর তুমি তো বলেছিলে তাকে বাসায় নিয়ে আসতে। ওই সে। ও, ওই ছেলে যাকে তুই আনার কথা। আচ্ছা, তো মা একটা কথা, আমি তো জানি তোর রুচি অনেক ভালো, কিন্তু তোর রুচি যে এত খারাপ সেটা আমি স্বচক্ষে না দেখলে বুঝতে পারতাম না। কি বলছো বাবা এইসব? তুমি কি ওকে আগে থেকে চিনতে? না, আগে চিনতাম না, কিছুক্ষণ আগে চিনেছি। যে মানুষটা নাকি একটা বাপের বয়সের মানুষকে থাপড় মারতে পারে, তার ভিতরে তো মনুষ্যত্ব বোধ নাই। একটা পশু পশু তার ভিতরে, আর তার কাছে আমার মেয়েকে অন্তত আমি বিয়ে দিতে পারি না। বাবা, আপনি আমাকে ভুল বুঝতেছেন। বিশ্বাস করেন, উনি অপরাধ করেছিল বলে ওনাকে আমি শাস্তি দিয়েছি। হ্যাঁ, একটা সিকিউরিটি মানুষ, সে তো তোমার বাপের বয়সের, তাই না? তাই বলে তাকে তুমি একটা থাপড় মারবে? আঙ্কেল, আপনি জানেন না, আসলে ওই লোকটা নামাজের কথা বলে কাজে ফাঁকি দিচ্ছিল, তাই ওনাকে শাস্তি দিয়েছি। মিথ্যে কথা। ওই লোক কখনো মিথ্যা কথা বলে না, আর সে 5 ওয়াক্তে নামাজ পড়ে। আমি তাকে চিনি, সে আমার বাড়ির সিকিউরিটি গার্ড। আর তুমি কে? আমার বাড়ির সিকিউরিটি গার্ডকে তুমি থাপড় মারা? কে তুমি? আসলে সরি, আমি ভুল করে ফেলেছি, বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দেন। তুমি যে অপরাধ করেছো সেটা ক্ষমার অযোগ্য। হ্যাঁ, আমার মেয়ের স্বামী সেই হবে যে নাকি আমার কাজের লোককে নিয়ে একই টেবিলে ভাত খেতে পারবে। সেই হলো আমার মেয়ের স্বামী হবে, তুমি না। আঙ্কেল, আমি ভুল করে ফেলেছি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আজকে পর থেকে এমন ভুল আর করবো না। আপনি যা বলবেন আমি তাই শুনবো। আপনি আমাকে ক্ষমা করে দিন, দরকার পড়লে আমি ওই সিকিউরিটি গার্ডের কাছেও ক্ষমা চাইবো, কোনো প্রবলেম নেই। কিন্তু আমার সাথে ওর ভালো একটা সম্পর্ক, আপনি আমাদের সম্পর্কটা নষ্ট করে দিবেন না প্লিজ। ঠিক আছে, আমি তোমাকে মাফ করে দিলাম, কিন্তু আমার মেয়ের স্বামী হবে তুমি, এটা কখনো ভাইবো না। যাও, বের হও, বের হও। আমি কি বলবো বলো? আমার বাবা যেটা বলবে আমি সেটাই মানবো। আমার বাবা তো ভুল কিছু বলেনি। তুমি আমার সামনেই তো যে কাজটা করেছো, না জানি এরকম কত অসহায় মানুষের সাথে এমন করো। 2 দিন পর আমার সাথে যে করবে না, তারই বা কিসের গ্যারান্টি? আমি একটা অমানুষকে বিয়ে করতে পারবো না। কি ব্যাপার, এখনো দাঁড়িয়ে রয়েছে কেন? যাও, বের হও, আবার বের হও। শুনো, দুষ্ট গরুর থেকে শূন্য গল অনেক ভালো। শয়তানের আয় বাচ্চা। ভিতরে। বাবজি, কাইন্দার কি হইব? যে যায় সে তো আর ফিরত আসে না। এখন এই লাজরে গোসল করাইতে হইব, তারপর যাই একটু হুজুরের কাছে। কোন সময় কখন দিলে ভালো হইব সেটাই তো বলতে হইব। বাবা, কান্নাকাটি করো না,
আমি যাইতাছি হুজুরের কাছে, ঠিক আছে? দাঁড়ান, এই লাশ দাফন দিতে দিব না। কেন রে বোন? আমগো আপাই মরে গেছে গা। তুই এত করে আইসো তারা কত দাফন করতে দিবি না মানে? কেন দাফন করতে দিব না বুঝতে পারতেছো না? হ্যাঁ, বাবা মইরা যাওয়ার আগে যত বাবার বিষয় সম্পত্তি ছিল সবকিছু তো তোমাকে নামে লেখা দিছে। আমারে কি দিছে? আমারে তো কিছুই দেয় নাই। বাবা সব সম্পত্তি আমগো দুই ভাইয়ের নামে লিখে দিব না তো কার নামে লিখে দিব? অন্য কারো নামে। আর তুই কি করলি? তোর সম্পত্তি, তুই তো আমগো বোন, তোর তো বিয়ে দিয়ে দিছে। তোর আমার সম্পত্তি কিসের? টাকা পয়সা ভাঙিয়ে বিয়ে দিছে না আব্বা তোরে? ও, টাকা পয়সা ভাঙ্গে বিয়া দিছে দেখা আমি কোনো কিছুই পাবো না, তাই না? এই ধারণা নিয়ে তোরা বসে রইছস? আরে ভাই, যেমন করে তোরা দুজন আমার বাবার সন্তান, তেমন আমিও কিন্তু বাবার সন্তান। তোরা যদি সম্পত্তি পাস, আমিও তো সম্পত্তির ভাগ পামু। আমার সম্পত্তি না দেওয়া পর্যন্ত আমি বাবারে কবর দিতে দিব না। এইটা আবার কেমন কথা? আব্বার লাশ কতক্ষণ মাটির উপরে রাখবি? আচ্ছা ঠিক আছে, আমরা দুই ভাই বইসা একটা বিবেক বিবেচনা কইরা তোরা কিছু সম্পত্তি দিব মনে। আব্বার লাশ মাটির দেবই না, তোমাকে তো আমি বিশ্বাস করি না। তোমরা সারাটা জীবনই আমার সব সময় ঠকাই আইছো। তোমাকে কথা মতো আমি বাবার লাশ কবর দিতে দিব না। আগে আমার সম্পত্তি আমারে ভাগ করে দাও, তারপরে বাবার লাশ কবর দিতে দিব। শেফা, তুমি কিন্তু এখন একটু বেশি বলে ফেলতেছো। এখানে তোমার বাবার লাশ আটকে রেখে তুমি সম্পত্তির কথা বলতেছো। ও, স্বার্থে লাগিয়ে গেছে তাই না? এখন যদি সব সম্পত্তি আমার নামে লেখা দিত, তখন তো বাবারে আপনারাও কবর দিতে দিতেন না। এখন যখন আমি সম্পত্তি পাই নাই, আমি যে বাধা দিছি, এখন আমি খারাপ হয়ে গেছি তাই না? দেখেন ভাবি, আপনার স্বামীকে যদি সম্পত্তি পাওয়ার অধিকার থাকে, আমারও অধিকার আছে। আগে আমি আমার সম্পত্তি বুঝা নিমু, তারপরে বাবার কবর দিতে দেব, এর আগে না। ঠিক আছে, তোমার কথা তো বুঝলাম। তোমার ভাই তো বলছে এটা নিয়ে পরে কথা বলবে। এখন কি লাশ আটকে রেখে এগুলো কথা বলার সময়? আর উনি তো তোমার বাবা ছিল। আর তুমি জানো না, লাশ বেশিক্ষণ আটকে রাখতে হয় না, যত তাড়াতাড়ি সম্ভব লাশকে দাফন করতে হয়। ও, এখন সেটাং সেটাং কথা কইতেছেন। ভাবি, যখন বাবা বাইসা ছিল, যখন আমার জামাইরে নিয়ে আপনাকে বাড়িতে বেড়াইতে আসতাম, ঠিকঠাক মতো এক গ্লাস পানিটাও খাইতে দিতেন না। আমার জামাইয়ের সামনে দাঁড়াইয়া আমার অনেক অপমান করছেন, আমার জামাইরে অনেক অপমান করছেন। তাই আপনাদের বাড়িতে অনেক দিন আসি নাই। কিন্তু বাবার তো আমি সন্তান হই। এখন যেহেতু বাবা মরে গেছে, সম্পত্তি ভাগ পাবো, সম্পত্তি বুঝাই দেন। কইলাম তো, তোর ভাগের সম্পত্তি আমরা দুই ভাই বইসা তোরে বুঝাই দি মনে। আগে বাবার লাশটা দাফন করতে দে। শেফা, তুমি মানুষ না অমানুষ? বাবার লাশ নিচে পড়ে রইছে, সেই লাশকে তুমি কবর দিতে দিবা না? তুমি আগে জমি জমা টাকা পয়সার ভাগ চাচ্ছ? ছি, তোমার মতো মেয়ে থাকা থেকে না থাকা অনেক ভালো। আপনি চুপ করুন। আপনি আর একটা কথা কইবেন না। আপনি তো আমাকে পরিবারের কেউ না। আমাকে পরিবারের কেউ না হওয়া সত্ত্বেও আপনি আমাকে পার্সোনাল বিষয় নিয়ে কথা বলেন কিসের জন্য? হ্যাঁ, আমার বাবা মরে গেছে। আমার বাবা যখন বাইসে ছিল, তখন আমি আমার জামাইনে নিয়ে এই বাড়িতে আইছি। আপনার মাইয়া একটা ডিম বাইজা দিয়া সে মানুষকে বলে আমি আমার দায়িত্ব পালন করছি। আবার তারপর আপনি আপনার মাইয়ারে ফুসলায় ফাসলাইয়া আমার জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করাইছেন, আমার জামাইরে খাবার খুঁটা দিছেন। হ্যাঁ, আচ্ছা, আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারি না। আপনি মাসের পর মাস আপনার মাইয়া বাড়িতে এসে থাকেন কেমনি? হ্যাঁ, আর আমি আমার জামাইরে নিয়ে এসে একদিন বেড়াইতে পারি না, আপনারা অপমান করে বাড়ি থেকে তাড়াই দেন। আমার ভাইয়ের বাড়ি, আমি আমার জামাইরে নিয়ে একটা দিন থাকতে পারি না, আর আপনি কি না আমার ভাইয়ের শাশুড়ি আয়া মাসের পর মাস আপনারা এই বাড়িতে থাকেন, খান, কিন্তু কোনো খোটা আপনার গায়ে পড়ে না। আপনি আমার ভাইয়ের বাড়িতে মাসের পর মাস থাকেন, তাতে আমার ভাইয়ের কোনো কম পড়ে না। আমার এক কথা এক দাবি, সম্পত্তি পামো, তারপর এই বাড়ি থেকে যাবো, তারপর বাবার কবর দিব। বাবা গাজী, তোমার বোন কিন্তু আমার এখানে অপমান করতেছে। এই অপমান কিন্তু আমি মাইনে নিব না। আপনি চুপ করেন বিএন সাহেব, সে তো ঠিকই কইছে। আপনি বছর পর বছর থাকতেছেন, আর অথচ শেফা তার জামাইরে নিয়ে একদিন এই বাজার থাকতে পারে না। হ্যাঁ, ওর তো থাকা উচিত। আর মাইয়া, তোরে কই, তুই যদি তোর ননদকে ঠিক মতো খেয়াল রাখতি, আদর যত্ন করতি, তাহলে আজকাল এই দিনটাই পরিস্থিতিটা দেখতে হইতো নামগো। আব্বা, তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা কইও না তো। ও বাড়ি মানে কইতেছে, ও সবসময় এমনটা করে। এই, তুই চুপ করবা। আজকে আমার একটা দিনে বাড়ির মধ্যে ঝগড়া হইতেছে। এমনি বাবা মরে গেছে, বুক ফেটে দিতেছে, আর তোমরা লড়া শুরু করে দিছো। আমি ঝগড়া করতেছি, তুমি কও? তোমার বইয়ে এসে তো যা ঝামেলা করা করতেছে, বাবার লাশটা পর্যন্ত দাফন করতে দিতেছে না। তুমি চুপ করো। দিদি সাহস বেড়ে গেছে তোমার।
তখন তখন তর্ক শুরু করে দেয়। দেখছেন আব্বা, আপনার মেয়ে কি শুরু করছে? বাবা সূর্য, তোমার বোনের হক বুঝিয়ে দাও, আর তা না হইলে তোমার বাবাই এই অন্ধকার কবরে আযাব পাইবো। তাই বলতেছি, তার হকটা তারে বুঝিয়ে দাও। আব্বা, আপনি ঠিকই কইছেন। আমি আমার বোনের হক বুঝাই দেব। আমি বোন তোরে কথা দিতেছি, আমার জবান যতদিন আছে আমি আমার জবান লড়াবো না। তুই তুই তোর হক বুঝতে পারবি বোন। আব্বার লাশের কষ্ট দিস না। আমার আব্বা মারা গেছে, আমার আব্বার মুখটা আজকে সারা জীবনের জন্য আমার বুঝলে যাচ্ছে রে বোন। আমার বাবার লাগেছে। ভাইজান, বাবার মৃত্যুতে তোকে যেমনটা কষ্ট লাগতেছে, আমারও ঠিক একই কষ্ট লাগতেছে। শুধুমাত্র তোকে বোঝানোর জন্য যে তোকে বাড়িতে যতদিন আইছি প্রত্যেকটা সময় আমি অবহেলিত ছিলাম। বোন হিসেবে যে একটা আদর, ভালোবাসা, স্নেহ, সেইটা তোকে কাছে আমি পাই নাই। শুধুমাত্র তোকে বোঝানোর জন্য যে আমি তোকে কাছে কতটা কষ্ট পাইছি। তাই সাহেব, আমার কোনো সম্পত্তি লাগবো না, আপনি তাড়াতাড়ি বাবার কবরের ব্যবস্থা করে। তাহলে বাবা সূর্য, আমি হুজুরের কাছে যাই, তারে বলি কোন সময় দাফন হইব, সে যাতে মাইকে বলে দেয়। আচ্ছা ঠিক আছে, আপনি আচ্ছা বলে দিকে এই 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 ছেলে, এখানে আসো। আমার ডাক্তারছেন? হ্যাঁ, এদিকে আসো। এই ছেলে, খামারের মালিক কোথায়? ডাক দাও। জি, আমার কোন? কি তোরে বলবে মানে? স্যার কি বললো কানে যায় নাই তোর? বললো না খামারের মালিককে ডাক দিতে? আমি তো কইলাম আমারে কোন, কি কইবেন? দেখেছো কত বড় সাহস, ওর কত বড় সাহস! স্যার বলছে বারবার খামারের মালিককে ডাক দিতে, আর ও বলছে ওকে বলতে। অসভ্য কোথাকার, কত বড় সাহস! আসলে গাইয়া ভূত তো গাইয়া ভূতই থাকে। ছোট লোক কোথাকার, পড়ালেখা তো শিখে নাই, মানুষকে মূল্যায়ন করতেও জানে না। তোকে বলছে বারবার যে তোদের মালিককে ডাক দিতে, আর সে বলতেছে আমাকেই বলেন। তোকে কাজে নিয়েছে মানে তুই মনে করছিস যে এই খামারের মালিক তুই? না, আপনার আমারে ভুল বুঝতেছেন। আমার তো কথা কইতে। তোরে কি কথা বলতে দিবে? কি কথা বলতে দিবে তোরে? তোরে বলতিছি না, কানে যায় না তোর কথা, তুই আবারও কথা বলতিছিস? কত বড় সাহস! এখানে তোর সামনে কে দাঁড়ানো আছে তুই একবারও চিন্তা করেছিস? একবারও ভেবে দেখেছিস? তুই বড় বড় কথা বলছিস। আচ্ছা ম্যাম সাহেব, আমি বুঝতেছি না, আপনারা শুধু বলে যাচ্ছেন বলে যাচ্ছেন, আমার একটু কইতে দিবেন তো? তুই কি বলবি? তুই আরেকটা কথা বলবি, আরেকটা থাপ্পড় মারবো আমি তোকে। কত কোটি টাকার ডিল হবে এটা? কত কোটি টাকার প্রজেক্ট তোর জানা আছে? জানবে কি করে? ছোট লোকের বাচ্চা করে তো কামলাগিরি এখানে। ও কোটি টাকার হিসাব কি করে জানবে? আপনিও না স্যার, কি যে বলছেন। মেম সাহেব, আপনি কারে কামলা কইতেছেন? না যাই না শুই না কাউরে কিছু কোন লাগে না। আপনি জানেন উনি কিডা? জানেন না তো? আরে এইখানে যত জায়গা জমি দেখতেছেন না, সব কিছুর মালিক হইতেছেন উনি। হ্যাঁ? আর কোটি টাকার কথা কইতেছেন না, আপনারা তো ব্যাংকে কোটি টাকা জমান, আর আমাগো ওই স্যার মানে সাহেব কোটি টাকা নিজে ইনকাম করে। কত কোটি টাকা যে তার কাছে আছে আপনারা নিজেরাও জানেন না। আরে ফুলি খালা, তুমি থামো তো। এবার তো বুঝতে পারছেন, আসলে এখানে যতগুলো খামার দেখতেছেন সবগুলাই আমার। দেখেছো, ছোট লোকের বাচ্চা আমাদের সাথে মজা নেয়। একজন হলো ঝাড়ুদার আর একজন হলো ময়লা টানে, তারা বলে আবার খামারের মালিক। নাটক না, এরা খুব ভালো করতে পারে। ছোট লোকের বাচ্চা কোথাকার। আমাদেরকে দেখলে কি পাগল মনে হচ্ছে তোর? না, পাগল মনে হবে কেন? আসলে আপনারা বিবেচনা করেন, বিচার করেন মানুষের পোশাক আশাক দেখে। আমাদের কাপড় চোপড় দেখে মনে করতেছে হয়তো আমরা কাজ করি, কর্ম করি। আর কামলা বলতে যেটা বোঝানো হয়েছে, অন্যের জায়গায় কাজ করি। হ্যাঁ, আমরা কামলা, আমি স্বীকার করি আমি কামলা। কাজ করি বিরে আজকে আমি এই কোটি কোটি টাকার প্রজেক্টের মালিক হতে পেরেছি। আর কাজ করি বলেই তো। একদম চুপ, একদম চুপ। তুই আর এই মুখে কোনো কথা বলবি না, আর এত নাটক বানাবি না। তোর নাটক দেখতে এখানে আসিনি। আমাদের সময়ের অনেক মূল্য আছে, আমরা একটা প্রজেক্ট নিয়ে কথা বলতে আসছি। এক্ষুনি ভালোই ভালোই তোদের মালিককে ডেকে দে, তোদের মালিকের সাথে কথা বলবো।
আমি একজন ব্যাংকের ম্যানেজার, হ্যাঁ? আমার কি সেই সময় আছে? কত ব্যস্ততার মাঝে আমি এখানে আসছি। যা তাড়াতাড়ি মালিককে ডাক দে। আরে আপনাদের মাথায় কি গিলু নাই? হ্যাঁ, বারবার বলতেছি যে এ মালিক, আপনারা শুনেনি না। আসলে কি মাথা আমাগো খারাপ হয় নাই, মাথা খারাপ হয়েছে আপনাকে দুইজনের। পোশাক আশাক, ওই যে মানে কি বলবো, মডার্ন পোশাক আশাক পরছেন তো আপনারা বড় লোক হয়ে গেছেন, কোটিপতি হয়ে গেছেন। আর আমরা এরকম নরমাল পোশাক পরি, এই জন্য আমরা গরিব। শুনেন, পোশাক দেখে কখনো মানুষের বিচার বিশ্লেষণ করতে হয় না, আগে বিচার বিশ্লেষণ করতে হয় মানুষের মন দেখে। মাথা আপনাদের ঠিক নাই। আরে ফুলি খালা থামো তো, ওনারা দূর থেকে আসছে, আমাদের এলাকার মেহমান, ওনাদের সাথে এভাবে কথা বলা উচিত না আমাদের। স্যার, রূপা ফ্যাক্টরি থেকে ফোন দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, হ্যালো, হ্যাঁ হ্যাঁ জি বলছিলাম। ও আচ্ছা আচ্ছা, আপনারা সবাই একসাথে বসুন, বেশিক্ষণ না, 10 মিনিটের মধ্যে আমি অফিসে চলে আসবো। ইটস ওকে, ওকে ওকে, আচ্ছা সবাইকে নিয়ে বসুন, হ্যাঁ আসতেছি আমি। ওকে, আচ্ছা তুমি যাও, ওনাদেরকে আপ্যায়নের ব্যবস্থা করো। জি স্যার। আর ফুলি খালা, রাগারাগি বাদ দিয়ে যাও, তুমি তোমার কাজ করো। আচ্ছা, হ্যাঁ আপনাদেরকে বলছি, আপনাদের কোনো সন্দেহ থাকে, আপনারা ভালো করে যাচাই বাছাই করে আপনি এলাকাবাসীকে জিজ্ঞেস করবেন যে এই প্রজেক্টের মালিক কে, তারপর দেখা করতে আসবেন, ঠিক আছে? আর ম্যাডাম, আপনি আমার কাছে থাপ্পড় মেরেছিলেন, বিষয়টা মাথায় রাখবেন। যাচ্ছি। মিস্তানা, আমরা কি ভুল করে ফেললাম? আরে স্যার, আপনি কি বলছেন? আমরা কেন ভুল করব? ও পোশাক আশাকের অবস্থা দেখেছিলেন? আমরা কোনো ভুল করছি না। তার চেয়ে ভালো হবে আমরা চলেন অফিসে যাই, অফিসের দিকে গেলে বুঝতে পারবো। হ্যাঁ, কথা ঠিক বলেছো, চলো অফিসের দিকে যাই। স্যার আসুন। কি ব্যাপার আপনারা? আপনি? ও আচ্ছা, আপনারা তাহলে অবশ্যই খোঁজ নিতে নিতে আমার বাড়ি পর্যন্ত চলে আসছেন। ঠিক আছে, কথা বলুন, এখন আপনাদের সাথে আমি অফিসিয়ালি কথা বলবো। স্যার, আমরা হচ্ছে একটা প্রজেক্টের ব্যাপারে আপনার সাথে কথা বলতে এসেছিলাম, একটা ডিল করতে এসেছিলাম স্যার আপনাদের সাথে, আপনাদের এই ফার্ম নিয়ে আর কি। ও আচ্ছা, আমাদের ফার্ম নিয়ে ডিল করতে আসছেন আমার সাথে, তাই তো? দেখেন তো মেলাতে পারেন কিনা। কিছুক্ষণ আগে যার গায়ে থাপ্পড় মেরেছিলেন, যাকে কামলা বলে গালি দিয়েছিলেন, এখন আপনি আমাকে কি বলে সম্বোধন করবেন? স্যার, আমি তখন আপনাকে চিনতে পারিনি, আপনি ওভাবে কাজ করছিলেন, আমি ভেবেছি এখানে হচ্ছে কোনো ওয়ার্কারি ভাবে কাজ করছে আর আমাদের সাথে ফাজলামো করছে, তাই। স্টপ, আই নো ইউ কল মি স্যার। ইয়েস, আই এম স্যার, কারণ এখন আমার গায়ে কোট আছে, শর্ট আছে, বোট আছে, টাই আছে, তাই আমি স্যার। আর কিছুক্ষণ আগে আমার গায়ে একটা ছেঁড়া গেঞ্জি ছিল, একটা গামছা ছিল, পরনে একটা লুঙ্গি ছিল, তাই আমি কামলা। মানুষকে কিসে বিচার করেন আপনারা? পোশাকে? এই, আপনি কি ব্যাংকের ম্যানেজার? এই সামান্য কমন সেন্সটুকু আপনার নেই? আর এটাকে, এই অভদ্র মেয়েটাকে যে কিনা আমার গায়ে থাপ্পড় মেরেছিল, ওর চাকরি হয়েছে কিভাবে? আসলে ও আমার পিএস। ও, আপনার পিএস? আপনারই তো কমন সেন্স নেই, আর আপনার পিএস যেরকম হবে এটি স্বাভাবিক। আমার তো মনে হয় না উনি শিক্ষিত, পড়াশোনা করেছে, হয়তো নকল করে পাশ করেছে, না হয় ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, দুটোর একটাই হবে। স্যার, আপনি কিন্তু আমার পার্সোনালিটি নিয়ে কথা বলছেন। স্টপ ইট, ননসেন্স, কথা কোথাকার। যে কিনা মানুষের কাপড় দেখে বিচার করে, তার পার্সোনালিটি থাকতে পারে নাকি আবার? সে আবার কিসের মানুষ আর কিসের কি, যার ভিতরে মনুষ্যত্ব বোধটুকু নেই। আই সে গেট আউট। আমি আপনাদের সাথে কোনো ডিলই করব না। স্যার, একবার যদি আমাদের পেপারসটা দেখতেন স্যার। আমি আপনাদের মতো এমন অভদ্র অসামাজিক লোকদের পেপারস দেখা তো দূরের কথা, আপনাদেরকেও দেখতে চাচ্ছি না। জান আমার চোখের সামনে থেকে। স্যার, লাস্টবারের মতো আমরা যদি এই জিনিসটা ভুলে গিয়ে কাজ নিয়ে একটু কথা বলতাম। স্টপ, আমি বলেছি না তোমার সাথে আমার কোনো কথা নেই। আই সে গেট আউট। স্যার সরি, আমাদের ভুল হয়ে গেছে স্যার। আমি বলেছি আপনাদের সাথে আমি কোনো কথাই বলবো না। ডিল তো দূরের কথা, যান এখান থেকে। এই চলুন। পুরো দিনটাই মাটি করে দিল। ছি ছি ছি, মানুষ এতটা নির্বোধ হতে পারে যেখানে মানুষের পোশাক আশাক দেখে মানুষকে বিবেচনা করে। স্যার, আপনার মিটিং এ লেট হয়ে যাচ্ছে। চলো।
বাজান রে, আমাকে থাকা নিয়ে তোর চিন্তা করুন লাগবো না। তোরা খাটে থাকিস, আমরা দুই বুড়া বুড়ি নিচে থাকুম। কি আপনার কি বিন্দু পরিমাণ লজ্জা শরম বলতে কিছু নাই? পোলার বউ থাকবো যে এই রুমে, আপনারা শ্বশুর শাশুড়ি হয়ে সেই রুমে থাকবেন। বিবেক বুদ্ধি সবকিছু কি লোপ পাইছে আপনার গো? আচ্ছা, আর কতক্ষণ বসে থাকুম? এখন পর্যন্ত তো আইলো না। ওই আর একটু দেখি আইবো তো। আমার রাত 12টা বাজে তো গ্যাস চলে যাবো। আচ্ছা রাখো তো। খালা, খালো কেমন আছেন? আছি মা, ভালোই আছি। তুমি কেমন আছো? ভালো আছি। তো কম নইছে? মেলাক্ষণ আইছি, এই যে এসে বসে রয়েছি। আমার পোলার বউ তো আসে না, ঘরে তালা দিয়ে রাখছে, তাই ঢুকতে পারতেছি না। হো, ভাই ভাবে তো এত তাড়াতাড়ি বাসে আইবো না। হ্যাঁ গো, তো ছুটে আইবো সন্ধ্যা 7টায়। আজকে আবার তারা নাকি ওভার টাইম করবো, এই লিগে আইতে দেরি হইব। ও ও মা, এখন কত বাজে? 6টা 15 বাজে। 6টা 15? এখন পর্যন্ত তো মেলা টাইম। এত সময় কি করুম? এখানে বসে থাকুম। কই আর যাবো ওখানে, বহন তো লাগবোই। খালা, হ্যাঁ, একটা কথা কই, এনে বইসা না থাইকা আমার রুমে চলেন। আমার রুমে গেলে ওই একটু রেস্ট মেস্ট নেবে না, নে তারপরে আবার আইবে না রুমে। না মা, তুমি কইছাও তাতেই আমি খুশি হয়েছি। আসলে ওই যে তুমি ফোনে কইলা না গ্যাস চলে যাইব, তোমার রান্ধন লাগবে। তুমি যে রান্ধো, আমরা দুজনে এইখানেই বসে থাকি। পোলার বউ আসলে ঘরে ঢুকো। আচ্ছা, আমার ঘরে কিন্তু যাইয়েন। হ্যাঁ আচ্ছা। কখন যে আসবো, আর তো ভালো লাগতেছে না আমার। ওই আর একটু দেখি আইবো তো। ওরে, আমি তো বড় কাহিল হয়ে গেছি, আর বইয়া থাকতে পারতেছি না। আমার কি শুইবার মনে কইতেছে একটু। এখানে শুবে কোন জায়গায়? এক কাজ করো, তুমি আমার এই জায়গায় মাথা দিয়ে শুয়ে থাকো, আচ্ছা। তাও ভালো ঠিক পেনে। এখনো তো আসে না, কখন যে আসবো? যত সব, এখন আর ভালো লাগে না। এখন কোন সময় রানমু, কোন সময় খামু, কোন সময় কি। এটা উঠো উঠো, এর মধ্যে আবার গ্যাসটাও থাকে না। ভালো লাগে না আমার আর। বাজান, কেমন আছিস? আব্বা, আম্মা, তোমরা হঠাৎ করে এইখানে কোনো কিছু তো কই আইলা না? ওরে বাবা, আপনি এখানে কোন সময় আইলেন? কোন এই বলা নাই, এক জায়গায় আইতে গেলে তো কই আইতে হয় নাকি? বৌমা, আমি সকালে তো ফোন দিছিলাম সূর্যরে, কিন্তু ফোনটা বন্ধ পাইছি, তাই চলে আইলাম। ফোন বন্ধ পাইছেন আর ড্যাং ড্যাঙাইতে চলে আইছেন। ফোনটা যখন বন্ধ পাইছেন তাহলে আইছেন কি লেগা? বৌমা, আসলে পোলাডারে মেলা দিন ধরে দেখি না, বুকের মধ্যে ছটপট করতেছিল। খালি মন কইছিল আমার পোলাডারে আমি তো যদি দেখতে পারতাম অনেক শান্তি পাইতাম, তাই তো চলে আইলাম। এক জায়গায় আইতে গেলে না কন লাগে। এটা গ্রাম বাড়ি না, এটা ঢাকা শহর। মানুষের থাকার জায়গা হয় না। এখানে একটা মাত্র ঘর, একটা ঘরের মধ্যে কয়জনে থাকুন? আসলে কি মা জানো, এই ঢাকা শহরে মানুষের খাউন দেওয়া যায়, থাকার জায়গা দেওয়া যায় না। আমরা তো এক রুম নিয়ে থাকি, দুজনে চাকরি করি, সকালে যাই রাতে আহি। তোমরা কই থাকবা কও? বাজান রে, আমাকে থাকা নিয়ে তোর চিন্তা করুন লাগবো না। তোরা খাটে থাকিস, আমরা দুই বুড়া বুড়ি নিচে থাকুম। কি আপনার কি বিন্দু পরিমাণ লজ্জা শরম বলতে কিছু নাই? পোলার বউ থাকবো যে এই রুমে, আপনারা শ্বশুর শাশুড়ি হয়ে সেই রুমে থাকবেন। বিবেক বুদ্ধি সবকিছু কি লোপ পাইছে আপনার গো? আচ্ছা মা, তোমরা আইবা, ফোনে যেহেতু পাও নাই, পরে ফোনে যোগাযোগ করে আইতে পারতা। আমি তো অফিসে ছিলাম, আর অফিসে যখন সুপারভাইজার থাকে তখন তো ফোন চালু রাখা যায় না, আর ফোন আইলেও ধরা যায় না। আর প্রোডাকশনে কাম করি তো জানোই, কাজের উপর কাজ থাকে, সময় পাই না ফোন টোন ধরার। আম্মা, আব্বা, তোমরা যে এত রাত করে আইলা, এত রাতে তোমরা কই যাইবা? তোমরা মানে তা তোরাতে কই যাইবো মানে? হ্যাঁ, তোমার কি হ্যাঁ করে এখন এখানে রাহার শখ জাগছে? না, বুড়া বুড়ি মানুষ রাত কইরা, আর আব্বারে দেখে তো মায়া লাগতেছে। যাও না, আব্বা কেমন কাবু হয়ে গেছে। কি এত মায়া দরদের কোনো কিছু নাই? ওনাকে যদি আক্কেল জ্ঞান থাকতো না, তাহলে হুট করে এমনি না করে চলে আইতো না। আমি কিছু জানি না, এখন এখানে থাউন যাইবো না, চলে যেতে কও। সকালবেলা আবার ডিউটি আছে। হ আম্মা, আব্বা, শোনো, সকালবেলা আমার ডিউটি আছে। সেই 5টা বাজে উঠি, উইটা রেডি হইয়া যায়, 7টা বাজে যায়, 7টা থেকে কাম শুরু হয়। সকালে গিয়ে কাম করতে হয়, বুঝতেই তো পারতাছো। আমরা দুইজনে চাকরি করি, আর ঘর ভাড়া দুজনে মিললেই দেই। একজনে ঘর ভাড়া দেই, একজনে খাওয়ান খরচ দেই। ও চাইতেছে না তোমরা এনে থাকো, আমি কেমনে তোমরা রাখি কও? তোমরা এক কাম করো,
তোমরা রাইতে ট্রেনে গ্রামে চলে যাও। হ বাজান, বুঝবার পারছি। তাই যাওনের আগে একখান কথা কইবার চাই। তোর মুড়ির মোয়া পিঠা পছন্দ করতে আমি আজকে সারাদিন বইরে পিঠা আর মুড়ির মোয়া বানাইছি। আর তোর বাজার, তুই যে বিশা কলা পছন্দ করস, তাই গাছ কেটে বিশা কলাগুলো নিয়ে আসে তোর জন্যে। আর এর মধ্যে অনেক শাক সবজি আছে, ফলও আছে আমাকে গাছে নিয়ে আইছিলাম। তুই তো টাটকা জিনিস পছন্দ করস। আমরা চলে যাইতেছি বাজার, এইগুলো ফেলাই দিস না, এইগুলো খাস। বাজান রে, হ আমরা চলে যাম। এখন তো 7টা বাজে, আমরা যাইতে পারো। আর তুই তো বিশা কলা পছন্দ করস, তাই তোর বাজার গাছ থেকে কাইটে এই যে বিশা কলা তোর জন্য নিয়ে আইছে। আর মাটির নিচের আলু, ওইটা তো তরকারি খাইতে খুব পছন্দ করো, তোর বাজার সেইটাও নিয়ে আইছে। আর পেঁয়াজ রসুনও নিয়ে আইছি, তোরা কয়েক মাস খাইতে পারবি, কিনুন লাগবো না। তুমি খালি আমার কথাটাই কইলা, তুমি যেগুলা সর পছন্দের জিনিস নিয়ে আইছো এটা কইলা না। তোর জন্য মুড়ি আনছে রে বাবা, হাতে তৈরি করে মুড়ি আনছে, মোয়া আনছে, চিরা আনছে, নাড়ু আনছে। এগুলো তো তুই পছন্দ করতে, এই জন্য তোর মায়ের তোর নিজের হাতে এগুলো বানাই তোর লেগে আছে। তুই এগুলো খাস বাবা, খাস। আমরা চলে যাই তাইলে। বাজান রে, এইগুলো তোরা ফেলাই দিস না, এইগুলো তোরা খাইস। আমরা চলে যাইতেছি। দাঁড়ান খালা, আপনারা এই রাইতে কোথাও যাইবেন না, আপনারা আমার বাসায় থাকবেন। সত্যি বলতে কি জানেন, আপনার ছেলে এখন পর্যন্ত জানে না বাবা মা কি জিনিস। বাবা মা যে ছেলে মেয়ের জন্য বট গাছ, এটা যদি আপনার ছেলে বুঝতো, আজকে অপমান করে আপনাকে বাসা থেকে তাড়াই দিতে পারতো না। আমার না বাবা মা নেই, আমি বুঝি বাবা মা কি জিনিস। আপনারা যখন থাকবেন না, দুনিয়াতে বাইসে থাকবেন না, তখনই আপনার ছেলে বুঝবো আপনারা আপনার ছেলের জন্য কি ছিলেন। আর সূর্য ভাই, আপনারাও বলি, বউ পাইয়া নিজের বাবা মারে ভুলে গেলে, যে বাবা মা কিনা ছোটবেলা থেকে লালন পালন করে বড় করছে, যে বাবা মা কিনা ভালো খাবার না খেয়ে আপনারা ভালো খাবার খাওয়াইছে, যে বাবা মা কিনা ভালো জামা কাপড় নিজে না পইরা আপনারে ভালো জামা কাপড় পরাইছে, 2 দিন ধরে বিয়া কইরা ঢাকা শহরে এসে থাইকা বউ যা কয় তাই শুনেন। বউ উঠতে কইলে উঠেন, বসতে কইলে বসেন। বউ যদি আপনার রান্না করতে কয় আপনি রান্নাই করেন, কিন্তু বাবা মার মূল্য আপনার কাছে নাই। আরে বউ তো 2 দিন হইলো আইছে, বউ আপনার মূল্য কি বুঝবো? যে মা কিনা আপনারে 10 মাস 10 দিন গর্ভে রাখা এই দুনিয়ার আলো দেখাইছে, যে মা কিনা আপনার লালন পালন করে বড় করছে, সেই মাই তো আপনার মর্মতা বুঝবো, আপনার বউ তো বুঝবো না। এখনো সময় আছে, মারে মার জায়গায় রাখেন আর বউরে বউর জায়গায় রাখেন, তাইলে পরে সংসারে শান্তি ফিরে আসবো আর আপনার জীবনেও শান্তি ফিরে আসবো। মা চলেন, আমার ঘরে চলেন। আপনার ছেলের ঘরে আপনার জায়গা না হইতে পারে, কিন্তু আমার ঘরে আপনার জায়গা হইব। মারে, তাহলে এইগুলো তোমার ঘরে নিয়ে যাই। না খালা, এগুলো আপনাই আপনার ছেলের জন্য নিয়ে আইছেন, এগুলো ওরাই খাইব। আসেন আমার ঘরে, আসেন আসেন খালা। কোথায় আছে না মায়ের মাসি বেরোস বেশি ওই অবস্থা হয়েছে। এই দেখো